আমার নাম ডক্টর সৌরভ রায়। আমি আর.জি. কর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের জুনিয়র ডাক্তার। আমরা দেখতে পাচ্ছি যে অভয় আন্দোলনের পরে প্রায় 2 বছর সময় অতিক্রান্ত হয়ে গেছে। এই যে অভয় আন্দোলনের মধ্যে থেকে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, এর একটা আমূল পরিবর্তন, যে পরিবর্তন আসলে তৎকালীন সরকারের নিজে থেকেই করার কথা ছিল এবং তারা সেটা করতে করতে ব্যর্থ হয়েছিল। সেই দাবিগুলো উঠে এসেছিল সাধারণ জুনিয়র ডাক্তার, তারপরে সিনিয়র ডাক্তার, মেডিকেল ছাত্রছাত্রী, নার্সিং ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের কণ্ঠে। সেই আন্দোলনের যে দাবি, সেই দাবিগুলো একেবারে সময়ের দাবি ছিল। আমরা চেয়েছিলাম যাতে জনস্বাস্থ্যের আমূল পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন আমাদের ব্যক্তিগত কোনো অধিকার, ব্যক্তিগত কোনো সুবিধা অর্জনের জন্য সেরকমটা নয়। যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভালো করে যে জনস্বাস্থ্যের ব্যবস্থা, সেগুলো আমরা করতে পারবো, সেই দাবিগুলো অর্জনের জন্যই আমরা সেই আন্দোলন করেছিলাম। 2 বছর কেটে যাওয়ার পরে যে বাস্তব পরিস্থিতি, সেই বাস্তব পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের আফটার ম্যাথে যে ঘটনা ঘটলো, তাতে হচ্ছে যে বিপুল আন্দোলন ছিল, সেই আন্দোলনও রাজ্যের যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে তার মধ্যেকার একটা কারণ হিসেবে সেটা কাজ করেছে। কিন্তু বাস্তব পরিস্থিতি যদি আমরা দেখি, হাসপাতালের মধ্যেকার পরিস্থিতি যদি আমরা দেখি, তাহলে যে পরিকাঠামোগত দাবিগুলো ছিল, যেখানে আমরা চেয়েছিলাম সাধারণ মানুষের ভালো করে যাতে তারা ট্রিটমেন্টটা পান, সেই কারণে চিকিৎসা পরিকাঠামোগুলোকে গড়ে তোলা, যত সংখ্যক হাসপাতালে বেড খালি রয়েছে সেই বেড ভ্যাকেন্সি মনিটরগুলো চালু করা এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করা, এর কোনোটাই আজকে প্রপারলি ওয়ার্কিং অবস্থায় নেই। আর.জি. করের অন্তত আমি বেড রেফারেল মনিটর যেটার কথা দেখতে পাই, সেইটার আমি গত 10-12 মাস ধরে আমি দেখতে পাচ্ছি সেটা প্রায় নন ফাংশনিং অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই যে পরিস্থিতি, এর উল্টো দিকে আরো ভয়ঙ্কর যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমাদের জুনিয়র ডাক্তারদের বা মেডিকেল ছাত্রছাত্রীদের যে সুরক্ষার অবস্থা। ছাত্রছাত্রীদের কথা যদি আমি বলি, তাহলে ছাত্রছাত্রীদের কথা বললে সে সময়কার অন্যতম বড় দাবি ছিল, যারা থ্রেট কালচারে অভিযুক্ত, যারা সাধারণ ছাত্রছাত্রীদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল, তাদের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট, এই সমস্ত অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল এবং যাদের বিরুদ্ধে প্রশাসনকে চাপে ফেলে সেই সময় যাদের তদন্ত কমিটি বসিয়ে যাদের দোষগুলোও প্রমাণ করা গেছিল, তারপরে আমরা দেখতে পেলাম যে তাদের সেই যে অপরাধ, সেই অপরাধের শাস্তিগুলো ফলপ্রসূ আজ পর্যন্ত হয়নি। আমরা যদি জুনিয়র ডাক্তারদের কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো আজও সমস্ত ওয়ার্ডগুলোতে প্রপারলি সিকিউরিটির কোনো বন্দোবস্ত নেই, প্রপার রেস্টিং রুম, জেন্ডার ওরিয়েন্টেড যে টয়লেট, ওয়াশরুম থাকার কথা, সে সমস্ত কোনো কিছুর ব্যবস্থা নেই। সমস্ত মেডিকেল কলেজগুলোতে যেভাবে আইসিসি ওয়ার্কিং থাকার কথা, যেভাবে জিএস ক্যাশ চালু হওয়ার কথা, এই সমস্ত জিনিসও এক প্রকার বিষ বা জলের মধ্যে পড়ে রয়েছে। ফলে আমরা এই কথা জানাতে চাই যে বিপুল দাবি দাওয়া নিয়ে, যে বিপুল আশা নিয়ে অভয় আন্দোলনের মধ্যে আমরা লড়াই করেছিলাম, আজকে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব সেই দাবি দাওয়া, যেগুলো সময়ের দাবি, তাকে গভীর সাগরে নিমজ্জিত করে রেখেছে। এবং আজকে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, মেডিকেল ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, গরিব মানুষ যারা চিকিৎসা করাতে যান, এদের ঐক্যবদ্ধ আন্দোলন, এদের দাবি দাওয়াগুলোকে প্রশাসনের কণ্ঠে তুলে দেওয়া এবং তার সেই দাবি দাওয়া অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালানো, এছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। যেমন আমাদেরকে অভয় আন্দোলন শিখিয়েছে যে যারা অপরাধী, যারা দোষী, তাদের শাস্তি দেওয়ার জন্য আন্দোলনই একমাত্র রাস্তা। আজকে এই যে ছাত্র যুবকের যে আন্দোলন, নিট দুর্নীতি বিরোধী আন্দোলন, সেই আন্দোলন আমাদের শিখিয়ে দিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যা সময়ের দাবি ছিল, তাকে অর্জন করার জন্য ছাত্র যুবকের রাস্তায় নামতে হয়েছে, পুলিশের হাতে মার পর্যন্ত খেতে হয়েছে, পেলেট গান চলেছে, কিল চলেছে, তারপরে সেই দাবি অর্জন হয়েছে। ফলে যা অপূরিত দাবি অভয় আন্দোলনের রয়েছে, সেই দাবি পূরণের জন্য গুরুত্বপূর্ণ যে জনস্বাস্থ্য আন্দোলন, জুনিয়র ডাক্তার আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাব আমরা।